This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. বিবিসি বাংলা। এখন রাত 10:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, রাজশাহীতে 88.8, খুলনায় 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। ইরানের শীর্ষ নেতৃত্ব হুঁশিয়ার করেছে তাদের পরমাণু বিজ্ঞানীকে হত্যার প্রতিশোধ যথাসময়ে নেওয়া হবে। ইসরায়েলকে সন্দেহ করছে ইরান। বাংলাদেশে শেখ মুজিবের ভাস্কর্য নির্মাণ বিতর্কে হেফাজতে ইসলামকে এখন পাল্টা চ্যালেঞ্জ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। একে মারা হবে, ওখানে কাল্লা কাটা হবে, এটা ভেঙে ভাষায় দেওয়া হবে, অমুক করে দেওয়া হবে। এটা তো ইসলামের ভাষা না, এটা তো জঙ্গির ভাষা। যে সেই সন্ত্রাসী বা জঙ্গি ভাষা এটা ইসলাম কখনো সমর্থন করে না। এইটা সরকারও বরদাস্ত করবে না, জনগণও বরদাস্ত করবে না। বাংলাদেশের নানা ক্ষেত্রে নারী নেতৃত্ব নিয়ে একটি বিশেষ আলোচনা রয়েছে আজকের পরিক্রমায়। তবে অনুষ্ঠানের শুরুতে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি পুলক গুপ্ত। ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদের হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবার অঙ্গীকার করেছেন দেশটির নেতারা। তারা বিশ্বাস করেন যে ইসরায়েলই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি শুক্রবার ওই ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করেন। দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি বলছেন, ইরান যখন মনে করবে সঠিক সময় এসেছে তখনই এর প্রতিশোধ নেবে এবং তাড়াহুড়ো করে কিছু করা হবে না। মনে করা হচ্ছে যে মিস্টার রুহানি মনে করেন ইসরায়েলের কট্টরপন্থীরা এবং যুক্তরাষ্ট্র মিলে ইরানের জন্য একটা ফাঁদ পেতেছে। বিশ্লেষকরা বলছেন তিনি সম্ভবত প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতার মেয়াদের শেষ দিনগুলোতে বড় কোনো সংঘাতে জড়িয়ে পড়া এড়াতে চাইছেন। এদিকে বিজ্ঞানী মোহসেন ফখরিজাদের হত্যাকাণ্ডের পর সব পক্ষকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে জার্মানি। জার্মান সরকারের একজন মুখপাত্র বলেছেন, উত্তেজনা আয়ত্তের মধ্যে রাখা প্রয়োজন। তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ সমাধানে আলোচনার রাস্তা খোলা রাখা জরুরি। জার্মানি এবং ইউরোপীয় দেশগুলো আশা করছে জো বাইডেন ক্ষমতা নেয়ার পর ইরানের সাথে করা পারমাণবিক চুক্তিতে আবারও যুক্তরাষ্ট্র যোগ দেবে। ইথিওপিয়া থেকে পাওয়া খবরে বলা হচ্ছে, টিগ্রে প্রদেশের অবরুদ্ধ রাজধানী মেকেল্লের ওপর সরকারি বাহিনী গোলাবর্ষণ শুরু করেছে। অবরুদ্ধ ওই শহরের বাসিন্দারা ত্রাণ সংস্থা এবং বিদেশি কূটনীতিকদেরকে জানিয়েছেন যে শহরের উত্তরে গোলা এসে পড়ছে। শুক্রবার সেনাবাহিনী জানায় তারা মেকেলের 20 কিলোমিটার দূরে পৌঁছে গিয়েছে। সরকারের একজন মুখপাত্র বলছেন, নির্বিচারে গোলা ছড়া হবে না এবং বেসামরিক লোকজনের নিরাপত্তাকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। ওদিকে জাতিসংঘ বলছে যে টিগ্রে থেকে পালানো 40,000-এরও বেশি শরণার্থীকে সাহায্যের জন্য সুদানের $15 কোটি প্রয়োজন। জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি শরণার্থী শিবির সফর করে বলেছেন যে পালিয়ে আসা লোকজনের জন্য আগামী 6 মাস ধরে পানি, আশ্রয় এবং চিকিৎসার ব্যবস্থা করতে হবে। উগ্র দক্ষিণপন্থী জার্মান দল এএফডি দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় কালকার শহরে দুদিনের এক সম্মেলন শুরু করতে যাচ্ছে, যার আগে আদালত এখানে আসা 600 প্রতিনিধিকে মাস্ক পরার নির্দেশ দিয়েছেন। এর আগে ওই সভায় আগত অনেকেই মাস্ক পরতে অস্বীকার করেছিল। 2017 সালের নির্বাচনের সময় দলটির সমর্থন প্রায় 13% উঠেছিল, তবে এখন তা কমে 10%-এরও নিচে নেমে এসেছে। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা, পরিবেশন করছি শাকিল আনোয়ার। আপনাদের জানিয়ে রাখি যে বাংলাদেশের নানা ক্ষেত্রে নারী নেতৃত্বর চ্যালেঞ্জ নিয়ে একটি বিশেষ আলোচনা রয়েছে আজকের পরিক্রমায়। তার আগে অবশ্য অন্য প্রসঙ্গ। বাংলাদেশে প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য তৈরি বন্ধে ইসলামপন্থী কয়েকটি দলের দাবি যে সরকার মেনে নেবে না, তার স্পষ্ট এক ইঙ্গিত আজ আওয়ামী লীগের নেতাদের মুখ থেকে শোনা গেছে।
ভাস্কর্য করতে দেওয়া হবে না বলে গতকাল ইসলামপন্থী দল হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবু নাগরির এক কড়া হুঁশিয়ারির পর আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে এ ধরনের দাবি দেশের ইতিহাস এবং ঐতিহ্যের পরিপন্থী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে একটি ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠীর অনভিপ্রেত ও উদ্দেশ্যমূলক বক্তব্য মহান মুক্তিযুদ্ধের চেতনা, এদেশের আবহমানকালের সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি চ্যালেঞ্জ বলে আমরা মনে করি। তারা ইসলামের অপব্যাখ্যা দিয়ে ধর্মপ্রিয় মানুষের মনে বিদ্বেষ ছড়ানোর অপচেষ্টায় লিপ্ত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বিবিসিকে বলেছেন যে ইসলামপন্থী কিছু নেতা জঙ্গির মতো কথা বলছেন। ইসলামের কথা বলে যে সমস্ত তারা কথাটা বলে যাচ্ছেন ইসলামের দোহাই দিয়ে তার নামে, এগুলো কোনো ইসলামের ভাষা হতে পারে না। ইসলাম হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম এবং শান্তির ধর্ম হিসেবেই পরিচিত। সেখানে উগ্রবাদী, জঙ্গি এই ধরনের কথাবার্তার কোনো স্থান নেই। একে মারা হবে, ওখানে কাল্লা কাটা হবে, এটা ভেঙে ভাষায় দেওয়া হবে, অমুক করে দেওয়া হবে, এটা তো ইসলামের ভাষা না, এটা তো জঙ্গির ভাষা, সন্ত্রাসী ভাষা। যে সেই সন্ত্রাসী বা জঙ্গি ভাষা এটা ইসলাম কখনো সমর্থন করে না। মানে মূর্খের মতো তারা উন্মাদনা ছড়ানোর চেষ্টা করবে এই ধরনের উগ্রবাদী, জঙ্গিবাদী কথাটা বলে, এইটা সরকারও বরদাস্ত করবে না, জনগণও বরদাস্ত করবে না। মাহবুবুল আলম হানিফ। হেফাজতে ইসলামীর সাথে গত বেশ কবছর ধরে আওয়ামী লীগের প্রচ্ছন্ন যে একটি বোঝাপড়া তৈরি হয়েছিল তা কি ভেঙে পড়ছে? হেফাজত কি এখন সরকারকে চ্যালেঞ্জ করার পথ নিয়েছে? জিজ্ঞেস করেছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষক ডক্টর তারেক শামসুর রহমানকে। আমি ঠিক চ্যালেঞ্জ করছে এটা আমি মনে করি না, তবে নিঃসন্দেহে সরকারকে একটা বিব্রতকর পরিস্থিতির মুখে ফেলে দেওয়ার একটা অপচেষ্টা। রীতিমতো সরকারের কে চ্যালেঞ্জ করতে তারা শুরু করেছে, কিন্তু একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে দিয়ে। কিন্তু যেটা অনেকের মনেই আসছে যে আমরা গত কয়েক বছর ধরে দেখছি যে হেফাজতের সাথে আওয়ামী লীগের এক ধরনের বোঝাপড়া যেন তলে তলে হচ্ছে, পরস্পরের কথা পরস্পর শুনছিল। সেই সম্পর্কটা কি নষ্ট হয়ে গেল? হয়ে গেলে কেন গেল? না, এটা তো ঠিক যে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের সাথে, বিশেষ করে প্রয়াত শফি হুজুরের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর বৈঠকের খবর তো আমরা সবাই জানি। এক ধরনের সমঝোতা যে তখন হয়েছিল এটা তো অস্বীকার করা যাবে না, কিন্তু এখন পরিস্থিতিটা কেন হচ্ছে আমার বিবেচনায় এটাকে আমি দেখছি এইভাবে যে বাংলাদেশে বর্তমান সরকারকে চ্যালেঞ্জ করার বিরোধী দলের কথা আমরা বলি, পার্লামেন্টারি বিরোধী দল বা রাস্তার বিরোধী দল, তাদের কারোই সেই যোগ্যতা নাই। ফলে এখানে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে। সেই ভ্যাকুয়ামটা হেফাজতে ইসলাম অত্যন্ত কৌশলে ব্যবহার করতে চাচ্ছে। ইসলামের নামে এরা সরকারকে চ্যালেঞ্জ করতে শুরু করেছে। এটা কোনো গঠনমূলক বাংলাদেশের জন্য কোনো গঠনমূলক কাজ হবে বলে আমি বিশ্বাস করি না, বরং এটা একটা অস্থিরতা সৃষ্টির এক ধরনের পায়তারা। তারা এই শক্তিটা হঠাৎ করে কিভাবে পাচ্ছে বলে মনে হয় আপনার? এটা আমরা সবাই তো জানি এটা যে হেফাজত ইসলামের যে ক্ষমতার যে কেন্দ্রবিন্দুগুলো, যেখানে মাদ্রাসাগুলোকে, বেসরকারি মাদ্রাসাগুলোকে তারা নিয়ন্ত্রণ করে, এবং সেখানে এই পুরো মাদ্রাসা কেন্দ্রিক তাদের যে রাজনীতি, মানে তাদের লক্ষ্যটা কি বলে মনে হয় আপনার? মানে তারা হঠাৎ করে এই সরকারের সাথে যে বোঝাপড়া সেটা ভেঙে তারা এই ধরনের চ্যালেঞ্জ করছে এক ধরনের সরকারকে, তাদের লক্ষ্যটা কি বলে আপনার মনে হয়? না, লক্ষ্যটা তো একদম ক্লিয়ার। তারা আরো বেশি সুযোগ সুবিধা চাচ্ছে। তাদের যে দাবি দাওয়াগুলো ছিল, যে দাবি দাওয়াগুলো কিছু কিছু সরকার কিন্তু মেনে নিয়েছে। আপনার নিশ্চয়ই মনে আছে যে মাদ্রাসা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায়, সর্বোচ্চ মাদ্রাসা কেন্দ্রিক যে শিক্ষা ব্যবস্থা সেটাকে মাস্টার্স পর্যায়ে নিয়ে দেওয়া, সেটাকে একসেপ্টেড করা, তাতেও তারা ক্ষান্ত হয়নি। এরপরে তারা আরো বেশি কিছু চাচ্ছে বলে আমার ধারণা। সেটা তারা কি চাচ্ছে এই মুহূর্তে আমি হয়তো আমার নলেজে নাই, এই মুহূর্তে আমি বলতে পারবো না। তবে তারা সরকারকে একটা বেকায়দায় পরিস্থিতিতে ঠেলে দিয়ে এই ভাস্কর্যকে কেন্দ্র করে একটা ইস্যু তৈরি করে তারা আরো সরকারের উপর চাপ প্রয়োগ করে আরো কিছু সুবিধা আদায় করে নিতে চায়। এখন প্রশ্ন হচ্ছে, এমন একটা ইস্যুতে তারা সরকারকে চ্যালেঞ্জ করছে, সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য তারা করতে দেবে না।
এখন এটা সম্ভবত দেবে না। আওয়ামী লীগের কাছে এবং শেখ হাসিনার কাছে বড় একটা দুর্বলতার জায়গা। তিনি এখন Of course. কি করবেন, মানে এটা হজম করা তার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে কতটা সহজ হবে? এই হেফাজতে ইসলামের চাপের মুখে যদি সরকার নতি স্বীকার করে তাহলে এটা আমাদের জন্য কোনো মঙ্গল বলে। কেননা মঙ্গল অমঙ্গলের তারা বিষয় বাদ দেন, সরকারের সামনে এখন রাস্তাটা কি, মানে কতটা সহজ হবে এটা হজম করা, তাদের দাবি মানা? না, স্পষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া এবং যারা অরাজকতা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। না, সেটা কি সম্ভব? কারণ মানে এর এটা এর যদি যে তারা পলিটিক্যাল সুযোগ কস্ট পেয়ে আছে, যায়, তার রাজনৈতিক একটা মূল্য আছে বাংলাদেশের মতো সমাজে, সেটা কি মানে অত সহজে সরকার পারবে? আমার ধারণা যে সরকার অত্যন্ত শক্তিশালী একটি অবস্থানে আছে এবং এই অবস্থানকে আপনি শুধু ছোট একটি ঢেউ সৃষ্টি করে এই সরকারকে পতন ঘটানো বলি আর সরকারকে একটা বেকায়দা অবস্থাতে ফেলে দেওয়ার মতো অবস্থা সৃষ্টি করা, এটা হেফাজতে ইসলাম পারবে না। ডক্টর তারেক শামসুর রহমান। ভারত শাসিত জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর সে রাজ্যের প্রথম নির্বাচনের প্রথম দিনে প্রচুর মানুষ ভোট দিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। জেলা উন্নয়ন পরিষদের এই নির্বাচনকে কাশ্মীর নিয়ে বিজেপির বিতর্কিত পদক্ষেপ নিয়ে কাশ্মীরিদের মনোভাবের একটি মাপকাঠি হিসেবে দেখা হচ্ছে। অনেক পর্যবেক্ষক বলছেন, সংবিধানের ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্তকে রাজ্যের মানুষ কিভাবে নিয়েছে এই নির্বাচনের ফলাফলে তা অনেকটাই বোঝা যাবে। কাশ্মীরি দলগুলো জোটবদ্ধভাবে এই নির্বাচনে বিজেপির মোকাবেলা করছে। কলকাতা থেকে অমিতাভ ভট্টশালী। ৮ দফায় জেলা উন্নয়ন পর্ষদ বা ডিডিসির নির্বাচনের জন্য আজ ভারত শাসিত জম্মু কাশ্মীরের প্রথম দফার ভোট নেওয়া হয়েছে। জম্মু অঞ্চলের 18টি এবং কাশ্মীর উপত্যকার 25টি কেন্দ্রে আজ ভোট নেওয়া হয়েছে। প্রবল শীত ও অনেক জায়গায় তুষারপাতের মধ্যেও সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। গোড়ায় ভোটারদের সংখ্যা কিছুটা কম থাকলেও বেলায় ভোটের লাইনও লম্বা হতে থাকে। কাশ্মীর থেকে বিবিসির সংবাদদাতারা জানাচ্ছেন যে বিকেল 5টা পর্যন্ত যে প্রাথমিক হিসাব পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে গড়ে প্রায় 50% ভোট পড়েছে, যা কাশ্মীরের ভোটের হিসাবে যথেষ্ট বেশি। শ্রীনগর থেকে বিবিসির সংবাদদাতা রিয়াজ মাসরুর জানাচ্ছিলেন, ये बेसिकली जिला परिषद को चुनना होता है, ये सरपंचों और पंचायतों। মিস্টার মাসরুরের কথায় এই ভোট একেবারেই স্থানীয় স্তরের নির্বাচন। জল, বিদ্যুৎ, সড়ক এসব বিষয়ের উপরেই ভোট হয়। বিধানসভা বা লোকসভা ভোটের মতো উৎসাহ এই ভোটে কখনোই দেখা যায় না, এবারেও সেরকম নেই। আবার বিচ্ছিন্নতাবাদীরা যে ভোট বয়কটের ডাক দিয়ে থাকে এবার সেটাও নেই। কিন্তু নিরাপত্তা ব্যবস্থা খুবই কঠোর করা হয়েছে। তবে এই নির্বাচনে একটা উল্লেখযোগ্য বিষয় হলো স্টেট সাবজেক্ট আইন বিলোপ করে দেওয়ার পরে 1947 আর 1971 পরে পশ্চিম পাকিস্তান থেকে যে প্রায় 4-5 লক্ষ হিন্দু উদ্বাস্তু চলে এসেছিলেন, মূলত জম্মু অঞ্চলে বসবাস করছেন তাদের জীবনে এটাই প্রথমবার ভোট দেওয়া, জানাচ্ছিলেন রিয়াজ মাসরুর। শুধু যে ভোট গ্রহণের দিন কঠোর নিরাপত্তা রয়েছে তা নয়, ভোটের প্রচারের সময়ও সব প্রার্থীদের কঠোর নিরাপত্তায় মোড়া এক একটি ভবনে একসঙ্গে রাখা হয়েছিল, আর তারা যখন প্রচারে গেছেন সেখানেও নিরাপত্তা বাহিনী সঙ্গে গেছে। কাশ্মীর উপত্যকার যেসব কেন্দ্রে আজ ভোট নেওয়া হয়েছে সেখানে 172 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাদের মধ্যে 59 জন নারী। এরকমই এক নারী প্রার্থী রাবেয়া খুরশেদ। পেশায় আইনজীবী মিস খোরশেদ নির্দল প্রার্থী হিসেবে লড়াই করছেন। বিবিসিকে তিনি জানাচ্ছিলেন, डू यू थिंक कश्मीर में डेमोक्रेसी है? डू यू फील सो? आई डिडंट थिंक सो। किस हिसाब से? कहाँ पे है हमें डेमोक्रेसी? মিস খোরশেদের কথায় তার মনে হয় না কাশ্মীরে গণতন্ত্র আছে, মানুষকে বন্ধ করে রেখে দিয়েছে। তাকে যখন বিবিসি প্রশ্ন করে যে তাহলে তিনি গণতান্ত্রিক পদ্ধতির অঙ্গ একটি নির্বাচনে অংশ নিচ্ছেন কেন, তার জবাব ছিল এটা সময়ের আহ্বান। যদি উন্নয়নের প্রশ্নেও স্থানীয় মানুষ এগিয়ে না আসেন, মুখ না খোলেন, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কি হবে, বলছিলেন রাবেয়া খোরশেদ। যদিও স্থানীয় সরকার নির্বাচন, তবুও এর ফলাফলের রাজনৈতিক গুরুত্ব ব্যাপক বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ এখানে জল, বিদ্যুৎ, সড়কের মতো প্রশ্নে ভোট হলেও তাতে অংশ নিচ্ছে একদিকে বিজেপি এবং অন্যদিকে ফারুক আবদুল্লার নেতৃত্বাধীন বিজেপি বিরোধী সর্বদলীয় জোট পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন। কাশ্মীর ইমেজ পত্রিকার সম্পাদক বাশির মঞ্জার ব্যাখ্যা করছিলেন, इलेक्शन का बहुत ही बड़ा एक पॉलिटिकल मैसेज आ सकता है, क्योंकि एक तरफ बीजेपी है जिसने মিস্টার মঞ্জারের কথায় এই নির্বাচনের ফলাফল রাজনৈতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ। একদিকে রয়েছে বিজেপি, যারা 2019 সালে 370 ধারা বিলোপ করেছে। অন্যদিকে আছে পিডিপি, ন্যাশনাল কনফারেন্সের মতো বিরোধী দলগুলির জোট, যারা বলছেন বিশেষ সাংবিধানিক মর্যাদা ফিরিয়ে দেওয়া হোক। যদি বিরোধী জোট বেশিরভাগ কেন্দ্রে জেতে, তাহলে বার্তাটা যাবে যে গত বছরের 5 অগাস্টের সিদ্ধান্ত কাশ্মীরের মানুষ প্রত্যাখ্যান করছেন। আবার যদি বিজেপি বেশি আসন পায়, তাহলে বোঝা যাবে মানুষ ওই সিদ্ধান্ত মেনে নিয়েছেন।
বলছিলেন বাশির মানজার। ভারত শাসিত কাশ্মীর উপত্যকার সঙ্গেই ভোট হয়েছে জম্মু অঞ্চলের অনেকগুলি কেন্দ্রেও। সেখানে হিন্দুদের বসবাস বেশি এবং বিজেপির আধিপত্য রয়েছে। ৩৭০ ধারা বিলোপের পরে বহু মানুষ ওই অঞ্চলে উৎফুল্ল হয়ে উঠেছিলেন, কিন্তু তাদের অনেকেই এখন নিরাশ হয়েছেন বলে ভারতীয় সংবাদ মাধ্যমে কিছু প্রতিবেদন সম্প্রতি সামনে এসেছে। তাই জম্মু অঞ্চলেও বিজেপি কিরকম ফল করে এই ভোটে, সেটিরও রাজনৈতিক তাৎপর্য আছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অমিতাভ ভট্টশালী, কলকাতায়। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা। এবারে বাংলাদেশের নারী নেতৃত্ব নিয়ে একটি বিশেষ আলোচনার জন্য আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকার স্টুডিওতে। আকবর হোসেন রয়েছেন সেখানে। আকবর। শাকিল, ধন্যবাদ আপনাকে। বিবিসিতে এখন চলছে 100 উইমেন বা 100 নারী সিজন। বিশ্বের বিভিন্ন দেশের নারীদের সফলতা এবং চিন্তাভাবনা উঠে আসছে নানাভাবে। এর অংশ হিসেবেই আজ আমাদের আলোচনার বিষয় বাংলাদেশে নারীদের নেতৃত্ব এবং এর চ্যালেঞ্জগুলো কোথায়। আলোচনার জন্য আমার সাথে টেলিফোনে যোগ দিয়েছেন প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান SKB টেক ভেঞ্চারের ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান সোনিয়া বশির কবির এবং আন্তর্জাতিক সংস্থা অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারা কবির। আপনাদের দুজনকে স্বাগত অনুষ্ঠানে। প্রথমে সোনিয়া বশির কবির, আপনার কাছে জানতে চাই, আপনি একটি প্রতিষ্ঠান নেতৃত্ব দিচ্ছেন, এর আগেও দিয়েছেন আপনি। সার্বিকভাবে বাংলাদেশে এখন নারীরা এগিয়ে আসছে, কিন্তু নেতৃত্বের পর্যায়ে কতটা আছে, কি দেখতে পাচ্ছেন? জি, ধন্যবাদ আপনাকে। নেতৃত্বে আমরা দেখছি যে সংখ্যা বাড়ছে, কিন্তু যত আমরা দেখতে চাচ্ছি তত এখনো আসেননি। তো এটার আমার মনে হয় কয়েকটি কারণ আছে। প্রথম হচ্ছে যে আমাদের মানে ছোটবেলা থেকে যেরকম করে ট্রেনিং দেওয়া হয়, ওটাতে আমার একটা অবজারভেশন আছে যেটা আজকে শেয়ার করব, যেটা আমার মনে হয় চেঞ্জ করা উচিত। যেটা হচ্ছে যে বাসায় বড় বোন হলেও ছোট ভাইকে বলা হয় যে তুমি এগিয়ে দিয়ে আসো। মানে ওই আপব্রিঙ্গিংটা যখন আমাদের করা হয় একটা ডিপেন্ডেন্সির সাথে হয়, যেটাকে আস্তে আস্তে একটু চেঞ্জ করা উচিত। যে মেয়েদের ইন্ডিপেন্ডেন্স, আমরা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স বলি, কিন্তু ইমোশনাল ইন্ডিপেন্ডেন্স যেটা, ওটা ছোট কাল থেকে একটু আমাদেরকে এনকারেজ করা উচিত যে ইমোশনালি আমরা ইন্ডিপেন্ডেন্ট হতে পারি। আচ্ছা, আপনার কাছে আবারও আসবো। ফারা কবির, আপনিও একটি প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন এবং আপনাদের সেখানে অনেক নারী কাজ করে। সার্বিকভাবে নারীদের এই কাজ করার পরিবেশ এবং নেতৃত্বে আসার অবস্থাগুলো বাংলাদেশে কেমন আছে? আজকের যদি আপনি বলেন তো অনেকটা এগিয়ে তো এসছেই, এবং নানা ধরনের প্রতিষ্ঠান এবং নানা সেক্টরেই নারীরা এগিয়ে আসছেন। তো সেটার পিছনে যে পরিবেশটা দরকার, নারী বান্ধব পরিবেশটা একটা বড় বিষয়। তো সংস্থা বা প্রতিষ্ঠান যতটা চেষ্টা করতে পারে, আরো কাজ করার জায়গা আছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো এখনো পরিবারে, যেটা আমরা জানি যে পরিবারে নারীর অবস্থান এবং তার স্থান কি, তাকে কতটা মর্যাদা দেওয়া হয়, সেই জায়গায় তো আমাদের একটা সমস্যা এখনো রয়ে গেছে। দ্বিতীয়ত, নারী যে কাজগুলো করে তার মধ্যে বিশেষ করে আনপেড কেয়ার ওয়ার্ক বা গৃহস্থলের যে সেবামূলক কাজ করে, সেটা তাকে অনেকটা পিছিয়ে টেনে নেয়। তার সব দায় দায়িত্ব তার উপরেই বর্তায়, এবং সেখানে সে সেই সহযোগিতার হাতও পাচ্ছে না, বা রাষ্ট্রের জায়গা থেকে যে কাঠামোগুলো দিয়ে উন্নত দেশে আমরা দেখি যে নারী পড়াশোনা বা কাজ করতে বের হতে পারে, সেখানে এখনো বেশ কিছু ঘাটতি আছে। আচ্ছা, কিন্তু নারীর নেতৃত্বের অভাব নেই, বা বাংলাদেশের নারী যে আন্দোলন, সেটাও কিন্তু অনেক বড় ভূমিকা রাখছে। আচ্ছা, আপনার কাছে আবারও আসবো সোনিয়া বশির কবির। ফারা কবির বলছিলেন যে নারী বান্ধব পরিবেশ একটি কথা তিনি ব্যবহার করেছেন। আমরাও প্রায় সময় শুনি, অনেকের সঙ্গে যখন কথা বলি তারা বলেন যে বিভিন্ন প্রতিষ্ঠান নারী বান্ধব পরিবেশ কতটা তৈরি করতে পেরেছে সেটা নিয়ে একটা বড় প্রশ্ন আছে, এবং মনে করা হয় যে নারীরা একটা পর্যায় পর্যন্ত আসতে পারবে, এর পরে আর যেতে পারবে না। এই মানসিকতাটা কতটা আছে আমাদের প্রতিষ্ঠানগুলোতে? কিছুটা তো আছে, এটাকে ডিনাই করা যাবেই না। বাট আমার যা মনে হয় যে এই একটা বলে না, ইউ ক্যান টেক আ হর্স টু দ্য ওয়াটার, কিন্তু ওকে পানি নিজে খেতে হবে। তো নারীদের আমার মনে হয় একটু দায়িত্ব যে মাঠে তো খেলতে নামতে হবে, তাই না? আমি স্পেকটেটর হলে আমি হারবো না, আমি জিতবো না। তো আমি এনকারেজ করি নারীদেরকে যে আপনাদের মানে মাঠে নামেন, আসেন,
কারণ ইফ ইউ আর গুড আপনি ইউ উইল সাকসিড। তো একটু মন থেকে ভয়কে জয় করে নারীদেরকে একটু সামনে আসা দরকার। সবাই সবসময় টানতে পারবে না, আমাদের নিজেকে ধাক্কা দিয়ে একটু আনতে হবে। এই যে ভয়টার কথা বলছেন, কিসের ভয়, কিসের আস্থার অভাবটা কোথায়? একটা তো বললাম আপনাকে প্রথমে যে ইমোশনাল একটা যে ডিপেন্ডেন্স আছে, যে আমি কি পারবো কি আমি পারবো না, আমার সাথে কেউ আছে কিনা, এক স্বামী বা বড় ভাই বা বাবা, এই যে একটা ডিপেন্ডেন্ট যে ইনবর্ন মানে কালচারালি আমাদেরকে করে দেওয়া হয়, ওটাকে উই নিড দ্যাট ফ্রিডম। আর সেকেন্ড হচ্ছে যে নারীদের যেহেতু ওরকম ইনাফ রোল মডেল নাই, যেহেতু আমাদের লিডারশিপ অতগুলো আসেনি, এগুলো তো শিখে হয়, মাকে দেখবে বা আত্মীয় স্বজনকে দেখবে অন্য রোল মডেল, ওগুলা ক্রিয়েট করা আমাদের অনেক দরকার, সো দ্যাট দে ফিল ইন্সপায়ার্ড। আচ্ছা, ফারাক কবির, সোনিয়া বশির কবির বলছিলেন যে তেমন একটা রোল মডেল হয়তো পারিবারিক বলয়ে নেই, কিন্তু আমরা যেটা দেখছি যে বাংলাদেশে গত ৩০ বছরে রাজনীতি এবং সরকারে বিশেষ করে নারীদের একটা প্রাধান্য আছে, এবং গত ৩০ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু নারী হচ্ছেন, বা বিরোধী দলের নেত্রী নারী, এখন সংসদের স্পিকার আছেন, মন্ত্রী হচ্ছেন। তারপরেও কেন এই আস্থার ঘাটতিটা রয়ে গেছে? নারীদের কনফিডেন্সের অভাবটা কোথায়? কনফিডেন্স তো পরিবার থেকেই দেওয়া হয় না। আর আপনি যে উদাহরণগুলো দিলেন সেগুলো কিন্তু কিছুটা হলেও টোকেনিজম। এবং আপনি জানেন যে এই আমাদের যে নারীরা নেতৃত্ব দিচ্ছেন, তারা যে পলিটিক্যাল পার্টি থেকে আসেন, সেই পার্টিরও একটা ব্যাপার আছে, ভূমিকা আছে, যে জন্য তাদের জন্য বা তাদের পরিবারের। তো আমরা পলিটিক্যাল ফ্যামিলি থেকে আসার সুবিধা পাচ্ছি পুরো সাউথ এশিয়া, এটা বাংলাদেশ বলে না। আর দ্বিতীয়ত হলো যে তার সবসময় নারীকে রক্ষার মানে তাকে একটা এমন একটা ন্যারেটিভ দেওয়া হয় যে তাকে প্রোটেকশন দিতে হবে। আপনি যদি পলিটিক্সও করতে যান, তার ক্যারেক্টার নিয়ে, তার চরিত্র বিষয়টা চলে আসে, তার কাজের পারফরমেন্স নিয়ে আসে না কিন্তু। এবং আপনি খুব ভালো কাজ করলেও গ্রামে গঞ্জে অঞ্চলে বা শহরের পলিটিক্যাল পার্টির যদি প্রতিনিধিত্ব করেন, জিজ্ঞেস করা হয় যে ও এখানে কি কোনো ভাই, তার ভাই ছিল না? তো এই মাইন্ডসেট থেকে বের হয়ে এসে হ্যাঁ আমরা গত 91 থেকে একটা পরিবর্তন দেখছি, কিন্তু এটা একেবারে প্রত্যন্ত অঞ্চলেও পাবো না বা প্রত্যেকটা পর্যায়েও পাবো না। এবং আমাদের সবগুলো, সেটা হলো পার্টির মধ্যে দেখতে হবে, প্রতিষ্ঠানে দেখতে হবে, স্থানীয় পর্যায়ে দেখতে হবে, এবং সেইভাবে এই নেতৃত্ব বিকাশ পাবে। এই যে আপনি যেই সংস্থার নেতৃত্ব দিচ্ছেন, আপনারা তো নারীদের নিয়ে বহু প্রজেক্ট করছেন, তাদের সঙ্গে সরাসরি কাজ করছেন। বিশেষ করে গ্রামাঞ্চলের নারীদের তাদের উদ্যোক্তা হওয়ার বা নেতৃত্ব দেওয়ার কোনো একটা কিছুর মধ্যে, সেইখানে তাদের মানসিকতায় কোনো পরিবর্তন বা পরিবেশে কোনো পরিবর্তন কি আদৌ আছে, নাকি আগে যা ছিল তাই রয়ে গেছে? না না, অবশ্যই পরিবর্তন আছে। আমি প্রত্যেকটা যেখানে যেখানে কাজ করছি, যেখানে যদি দুর্যোগের জায়গা থেকে মোকাবেলায় দেখেন নারী নেতৃত্ব অনেক সামনে চলে এসছে। কৃষিতে আমরা যে নারীদের সঙ্গে কাজ করছি, তারা তাদের নিজেদের কাজ, তারা আগেও কৃষিতে কাজ করতো, কিন্তু এখন অনেকটা নেতৃত্ব দিচ্ছে, কিন্তু কাঠামোগুলো তো নেই। একটি নারী যদি কোন রকম ঋণ নিতে চায়, তাহলে তাকে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় সেটা তার নারী বান্ধব না, এবং তাকে সহজে দেওয়া হয় না। আবার আপনি মাইক্রো ক্রেডিট ছাড়া যে কোনো স্মল মিডিয়াম এন্টারপ্রেনারশিপের কথা বলেন, এখন যে কোভিড এর মধ্যে এত দুর্যোগ চলছে, এই প্যাকেজ, এই যে প্রণোদনার যে প্যাকেজগুলো, এগুলো কিন্তু ছোট ছোট সংস্থাগুলো যায়নি, নারী এন্টারপ্রেনারদের কাছে যায়নি। তাহলে কাঠামোগুলোরও অভাব আছে। আর দ্বিতীয়ত আমি যেটা বললাম যে নারী যে গৃহে যে কাজগুলো, সেটার অল্টারনেটিভ তো দিতে হবে। আপনি যদি এই কাজগুলো বন্টন এবং সুবিধাগুলো ব্যবস্থাগুলো না দেন, তার পক্ষে বেরিয়ে এসে কাজ করাও কঠিন। নেতৃত্ব দিতে হলে তো একটা পারফরমেন্স, তার একটা কাজ করে দেখাতে হবে, যে সে তার যোগ্যতাটা দেখাবার সুযোগ দিতে হবে। আচ্ছা, সোনিয়া বশির কবির, একটি বিষয় আসে যে নারীরা যখন কাজ করেন বিভিন্ন প্রতিষ্ঠানে বা তারা যখন নেতৃত্বের দিকে আসতে চান, অনেকের একটা অভিযোগ হচ্ছে যে তারা সেই পরিবেশটা পান না, বা তাদেরকে সেখানে নানাভাবে ব্লক করা হয়, যেটা আগেই বলছিলাম। আবার অনেকে আবার এই সমালোচনা করেন যে নারী হয়ে কেন তার জন্য আলাদা পরিবেশ তৈরি করতে হবে, সে নিজে কেন পরিবেশ তৈরি করে নিচ্ছে না। এই জায়গাটাতে ব্যালেন্স কিভাবে করা যায়? জি, প্রশ্নটা খুব সুন্দর করেছেন। ব্যালেন্সটা করাটা একটু কঠিন, কারণ এটা অনেকটা পার্সোনালিটির উপর ডিপেন্ড করে।
অনেক নারী আছেন যারা যে মানে ওদের উইল পাওয়ার দিয়ে ওরা সামনে এসেছেন, আর ওনারা অত শায় না। আমাদের কালচারে, আমাদের সমাজে নারীদেরকে ওরকম এগ্রেসিভ হতে শেখানো হয়নি। তো যেগুলো আমার মনে হয় একটা ডিএনএ যেটা আছে ওটাকে একটু পরিবর্তন করতে হবে। নারীদের উচিত নিজের জায়গা করা, কিন্তু তাদের পার্সোনালিটি হয়তো সে পারফরমেন্সে সব পুরুষদের সাথে বেশি ভালোও করতে পারে, কিন্তু তার ভিতরে যে শাইনেসটা আছে বা তার ওই যে কালচারাল একটা আপব্রিঙ্গিং যে ডোন্ট বি অ্যাগ্রেসিভ, এগুলা কিন্তু তার ক্ষতি করে। কারণ এখন সমাজে চলতে হলে শুধু আপনি ভালো হলে তো হবে না, আপনাকে কেড়ে নিতে হবে। ওইভাবে তো আমাদের শিখানো হয়নি। তো ওটা আস্তে আস্তে আসছে যখন নারীরা বুঝবে যে নারী আর পুরুষ বলে কিছু নাই, আমরা সবাই মানুষ, আমরা কম্পিট করব মানুষ হিসাবে। মানে নারী আর পুরুষের এই পার্থক্যটা যাতে না থাকে যখন কাজ করি, ওই জায়গায় যেতে হলে নারীদেরকে একটু অ্যাগ্রেসিভ হতে হবে, একটু সাহস করে নিজের সামনে আসতে হবে। ওকে কেউ টেনে আনতে পারবে না। আচ্ছা, ফারাক কবির, আপনারা তো আপনাদের সংস্থা থেকে বিভিন্ন জায়গায় যে কাজগুলো করেন এর মধ্যে একটা সামাজিক সচেতনতা আপনাদের কাজের একটা বড় অংশ, এবং নারীদেরকে এগিয়ে আসার জন্য আপনারা যে সামাজিক সচেতনতামূলক যে কাজগুলো করছেন, সেখানে পরিবারগুলো কতটা চায় যে তাদের মেয়েরা কাজে আসুক বা তারা নিজেরা কিছু একটা করুক, সেরকম অবস্থা কতটা আছে বিশেষ করে মধ্যবিত্ত সমাজে? বিষয়টা হচ্ছে এরকম যে এখন সবাই বুঝতে পারছে যে উভয়কেই কাজ করতে হবে, নারী পুরুষ উভয়কে, সেটা পারিবারিক অবস্থা থেকে। কিন্তু কাজ বলতে আপনি যদি আর্থিক লেনদেনের কাজ বলেন সেটাই, বা লেবার ফোর্সের বলেন, সেখানে কিন্তু বাংলাদেশের নারী এখনো অনেক কম আছে। তার 30-35%, যেখানে বিশ্বে অনেক বেশি হাই, বা সাউথ এশিয়াতেও অনেক হাই। তো সেটা একটা আলাদা জিনিস। আর নারীর সব কাজই তো কাজ, কিন্তু তাকে তার সিদ্ধান্তটা মেনে নেওয়া, তাকে সেই সম্মান দেওয়া, এই জায়গায় কিছু ঘাটতি আছে। এবং আমি যেটা মনে করি যে আজকের বাংলাদেশে যদি আপনি দেখেন, প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু নারী নেতৃত্ব দিচ্ছে। এটা স্বীকৃতিটা দিতে হবে, মেনে নিতে হবে যে সে সিদ্ধান্ত কি ধরনের স্বীকৃতির কথা বলছেন? ওই যে স্বীকৃতিটা কেমন? আপনি যে বলছেন যে স্বীকৃতি দিতে হবে, সেটা কি ধরনের স্বীকৃতি? সেটা হলো প্রথমত যে তাকে সম্মান দেওয়া, সেও মানুষ। দ্বিতীয়ত তার অবদানটাকে বুঝতে হবে যে সে পরিবারে কাজ করুক, মাঠে কাজ করুক, বা একটা প্রতিষ্ঠানে কাজ করুক, একটা ফ্যাক্টরিতে, সে অনেকটা আমাদের অর্থনীতিতে অবদান রাখছে। এটা একটা। আরেকটা বিষয় হচ্ছে যে সচেতনতা তো বাড়াতেই হবে, কেন আমরা একদিকে সচেতনতা বাড়াচ্ছি, অন্যদিকে যেই ধরনের সহিংসতা নারীর প্রতি হচ্ছে সে তো আঁকড়ে যাবে, সে তো অনেকটা পিছিয়ে যাবে। মানে এরকম নারীর প্রতি যদি সহিংসতা বন্ধ না করা যায়, বাল্যবিবাহ বন্ধ না করা যায়, সব ধরনের ভায়োলেন্স বন্ধ, নারী আগাবে কি করে? তার জন্য যে কনফিডেন্স বিল্ডিংটা যতই আমরা করি, পরের দিনই আবার যখন তার প্রতি একটা সহিংসতা হয়, অন্যায় হয়, ভায়োলেশন হয়, তখন তো সে পিছিয়ে যায়, এবং সেখানে পরিবারও তাকে পিছিয়ে টানে যে না আমার মেয়েকে বা আমার বউকে বা আমার বোনকে আমার রক্ষা করতে হবে। আমার কথা হচ্ছে রক্ষাটা করতে হবে কার কাছ থেকে? পুরুষের কাছ থেকে। তো পুরুষদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে, পরিবারে করতে হবে, প্রাতিষ্ঠানিকভাবে মন মানসিকতা চেঞ্জ করতে হবে, এবং এটা একেবারে স্থানীয় পর্যায় থেকে রাষ্ট্র সব পর্যায়ে যেতে হবে। আমাদের আইন আছে, আমাদের পলিসি আছে, কিন্তু বাস্তবায়নের জায়গায় অনেক পিছিয়ে আছে, সেগুলো করতে হবে। সোনিয়া বশির কবির, এই নেতৃত্বে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে কিংবা সামাজিকভাবে যদি নারীরা আরো নেতৃত্বের দিকে আসতে চায়, আপনি যদি দুটো প্রতিবন্ধকতা এবং সেগুলোকে কিভাবে কাটিয়ে ওঠা যায়, আপনার কাছে কি মনে হয় সবচেয়ে বড় বিষয়গুলো? আমার মনে হয় একটা, আমি যেটা দেখেছি জাস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে, যে নারীদের এমন একটা নেটওয়ার্কিং একটা প্ল্যাটফর্ম দরকার যেখানে নারীরা পুরুষদের সাথে এসে প্রফেশনালি নেটওয়ার্ক করতে পারে। কারণ পুরুষদের আমি দেখেছি ওনারা অনেক নেটওয়ার্ক করাতে ওনারা জানেন কোথায় কি হচ্ছে, পজিশন অ্যাভেলেবল হচ্ছে কিনা। নারীরা আমার মনে হয় একটু মায়োপিক ওয়েতে কাজ করেন, কারণ ওনারা অনেক ট্যালেন্টেড, অনেক কিছু জানেন, কিন্তু দে আর নট দেয়ার। যেটা বললাম যে ভিজিবিলিটি, এগুলা কিছু কিছু ব্যাপার আছে যে একটু সামনে আসতে হবে। ইউ হ্যাভ টু বি সিন, ইউ হ্যাভ টু বি হার্ড। তো নারীদের এটা একটা দরকার। এটার জন্য একটা প্ল্যাটফর্ম যদি কেউ আমরা করতে পারি যেখানে ওনারা নেটওয়ার্কিং, নারীদের জন্য সাথে না, পুরুষদের সাথে মিশতে হবে প্রফেশনাল লেভেলে, মানে যাতে ওনারা তারা আরো এগিয়ে আসতে পারবে।
জি জি, তো আচ্ছা। মানে টু বি ভিজিবল, কারণ আপনাকে তো আসতে হবে সামনে, মানুষকে জানতে হবে যে আপনি অনেক কে, অনেক আপনি কি ধন্যবাদ করতে পারেন। অনেক ধন্যবাদ সোনিয়া বশির কবির এবং ফারা কবির, আপনাদের দুজনকেই। আমার হাতে সময় একেবারেই শেষ হয়ে গেছে। এখন শ্রোতাদের ফিরিয়ে নিচ্ছি লন্ডনে শাকিল আনোয়ারের কাছে। আকবর, আপনাকে ধন্যবাদ। এখনকার প্রধান খবর, ইরানের শীর্ষ নেতৃত্ব হুঁশিয়ার করেছে তাদের পরমাণু বিজ্ঞানীকে হত্যার প্রতিশোধ যথাসময়ে নেওয়া হবে। ইসরায়েলকে সন্দেহ করছে ইরান। আর বাংলাদেশের শেখ মুজিবের ভাস্কর্য নির্মাণ নিয়ে হেফাজতে ইসলামকে এখন পাল্টা চ্যালেঞ্জ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরই সাথে শেষ করছি আজকের পরিক্রমা। আমাদের পরবর্তী অধিবেশন শুনবেন আগামীকাল বাংলাদেশের সময় সন্ধে 7:30, ভারতের সন্ধে 7টায় শুনবেন আশা করে। আমি শাকিল আনোয়ার আজকের মতো এখানেই বিদায় চাইছি।